গত কয়েকদিনে ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত একের পর এক ছাত্র সংগঠনের সংঘর্ষের খবর এসেছে। অথচ যে প্রজন্ম চাঁদাবাজি আর সহিংসতার রাজনীতি বদলাতে রাস্তায় নেমেছিল, সেই প্রজন্মের নেতৃত্বকেই আজ একই অভিযোগের মুখে পড়তে হচ্ছে। আবার গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় ৮৩% তরুণ রাজনীতিতে আগ্রহী নয়। তাহলে বাংলাদেশের জেনজি আসলে কি ধরনের রাজনীতি চায়? তারা ডানপন্থা, বামপন্থা, মধ্যপন্থা নাকি একেবারেই নতুন কোনো রাজনীতি খুঁজছে? তরুণরা আসলে কি ধরনের রাজনীতি চায়, এর উত্তরটা অবাক করার মতো। তারা কোনো তত্ত্ব বা ইজম চায় না। তাদের চাহিদা পরিষ্কার। তাদের চাহিদা ভয়হীন রাজনীতি, চাকরি, সুশাসন আর মুখ খুলে কথা বলার স্বাধীনতা। SANEM এবং অ্যাকশন এইডের 2025 সালের জরিপ বলছে বাংলাদেশের 82.7% তরুণ রাজনীতিতে আগ্রহী নয়। এর মধ্যে 58.7% সহিংসতার ভয়ে এবং 56.4% দুর্নীতি ও নৈতিকতার অভাবের কারণে রাজনীতি থেকে দূরে থাকতে চায়। কিন্তু চাঁদাবাজি, দখল আর মাস্তানির অবসানই ছিল জুলাইয়ের অন্যতম প্রত্যাশা। নতুন দল এনসিপি ঠিক এই জায়গাতেই দ্বিতীয় প্রজাতন্ত্র, নতুন সংবিধান এবং দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে 2 বছরে সেই প্রতিশ্রুতি কোথায় গিয়ে দাঁড়ালো? দেখা যাচ্ছে পঞ্চগড়ে সার্জিস আলম শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করলে তার টাকার উৎস নিয়ে প্রশ্ন ওঠে। দলের নেত্রী তাসনিম জারাও তার জবাব চান। সার্জিস দাবি করেন এই খরচ তার পরিবার বহন করেছে এবং অভিযোগ অতিরঞ্জিত। কিন্তু ডেইলি স্টারের তথ্য অনুযায়ী বিলাসী জীবনযাপন ও আর্থিক অনিয়মের অভিযোগে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও গাজী সালাউদ্দিন তানভীরকে ঘিরে বিতর্ক এতটাই বাড়ে যে দলকে শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করতে হয়। প্রথম আলোর হিসাবে 6 মাসে অন্তত 10 জন কেন্দ্রীয় নেতাকে শোকজ নোটিশও পাঠানো হয়েছিল। একই সময়ে এনসিপির বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তৈরি হয়। বিএনপির কাছে আসন চাওয়ার খবর প্রকাশের পর নাসিরুদ্দিন পাটোয়ারি সংবাদ মাধ্যম, নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। পরে তিনি নিজের একটি মন্তব্যের জন্য ক্ষমাও চান। অন্যদিকে আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের অভিযোগ করেন এনসিপি প্রকাশ্যে বিএনপি বিরোধী অবস্থান নিলেও আড়ালে আসন সমঝোতার চেষ্টা করেছিল। আরও বড় বিতর্ক তৈরি হয়েছিল জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়াকে নিয়ে। কেন্দ্রবাদী রাজনীতির প্রতিশ্রুতি দেওয়া দলটির এই সিদ্ধান্তে অন্তত 30 জন কেন্দ্রীয় নেতা লিখিত আপত্তি জানান। তাসনিম জারা, তাসনুভা জাবিন, নুসরাত তাবাসসুম, সামান্থা শারমিন সহ একাধিক নেতা পদত্যাগ বা প্রকাশ্যে বিরোধিতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, দলটি নিজেকে কেন্দ্রবাদী বললেও সাধারণ ভোটারের কাছে তাদের আদর্শিক অবস্থান এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে প্রশ্নটা শুধু একটা দলের নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র পেটানোর ঘটনা কিংবা হবিগঞ্জে এনসিপির কর্মী আলিফ চৌধুরীর চোখে হামলার মতো ঘটনাও দেখিয়েছে তরুণরা যে সহিংসতার ভয়ে রাজনীতি থেকে দূরে থাকে, তারাই রাজনীতিতে এসেও একই সহিংস বাস্তবতার মুখোমুখি হচ্ছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি ও এনসিপিকে ঘিরে একের পর এক সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের খবর পাওয়া গেছে। কোথাও হল দখল, কোথাও ব্যানার টানানো, কোথাও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ। এমনকি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে 144 ধারা জারি পর্যন্ত করতে হয়েছে। অর্থাৎ মুখ বদলেছে, দল বদলেছে, কিন্তু সংঘর্ষ কেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতি খুব একটা কিন্তু বদলায়নি। এদিকে 2026 সালের নির্বাচনে 30টি আসন লড়ে এই তরুণ দল জিতেছে মাত্র 6টি, পেয়েছে প্রায় 3% ভোট। যারা কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল তারা 1.5 বছরের মধ্যেই ব্যালটে হেরে গেল কেন? আচ্ছা, এই বৈপরীত্য থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা বিষয় আলাপ করা দরকার। বাংলাদেশের অধিকাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী না, কিন্তু সন্ত্রাস, সহিংসতা, বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তাদেরকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ওপিনিয়ন, মিমস, সার্কাজমের মাধ্যমে সোচ্চার হতে দেখা যায়। আবার যারা তাদের প্রতিনিধি হয়ে জাতীয় পর্যায়ে গেছে তাদের বিরুদ্ধে পুরনো রাজনীতিরই অভিযোগ দেখা যাচ্ছে। এই বৈপরীত্যের মানে এই নয় যে তরুণরা খারাপ। বাংলাদেশের রাজনীতিতে পৃষ্ঠপোষকতা, শোডাউন, ভয়, চাঁদা আর সহিংসতা এত গভীরে ঢুকে আছে যে নতুন রাজনীতিকরাও দ্রুত সেই একই ছাঁচে ঢুকে যায়। থিঙ্ক ট্যাঙ্ক ওআরএফ এই বাস্তবতাকে বলছে বিশৃঙ্খল রাজনীতিতে অবতরণ। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজও দেখিয়েছেন
ভয় ও নিয়ন্ত্রণ নির্ভর রাজনৈতিক পরিবেশে নতুন শক্তিও দ্রুত পুরানো রাজনৈতিক আচরণ গ্রহণ করে ফেলে। আর এখানেই বিশ্বের সঙ্গে আমাদের পার্থক্য। পশ্চিমা বিশ্বের জেনজি এখন মতাদর্শ ভেঙে বস্তুগত সমাধানের দিকে যেতে চাইছে। তারা লিভিং কস্ট, স্বাস্থ্য, ঋণ আর চাকরি নিয়ে আলাপ করছে। আর বাংলাদেশের তরুণ রাজনীতি আটকে আছে ৭১, সেকুলারিজম বনাম ইসলাম, কে আসল কে বেঈমান, এইসব বিতর্কে। বিশ্ব যখন জিজ্ঞেস করছে কিভাবে ঠিক করব, আমরা তখনও আটকে আছি কে ঠিক এই প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বারবার বলেছেন, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে শক্তিশালী প্রতিষ্ঠান ও জবাবদিহির ওপর, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান ব্যর্থ হলে মানুষ গণতন্ত্রের ওপরেই আস্থা হারাতে শুরু করে। তাই বাংলাদেশের তরুণদের সামনেও দুটি পথ খোলা। একদিকে এই অভিজ্ঞতা থেকে শিখে আরও পরিণত রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা, অন্যদিকে যদি নতুন নেতৃত্ব পুরনো রাজনীতির পুনরাবৃত্তি করে তাহলে রাজনীতি মানেই নোংরা, এই ধারণা আরও শক্ত হবে। এখন দেখার বিষয়, যাদের ওপর মানুষ ভরসা করেছিল তারা কি নিজেদের বদলাবে, নাকি পরিবর্তনের লড়াইটা আবারও নাগরিকদের মধ্যেই শুরু করতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।